জনশ্রুতি শোনা যায়, যারা কঙ্কালীচরে আসে তারা আর বেঁচে ফেরেনি। কিন্তু কেন? ধাতব ধারানো শব্দটা আবারও আমার কানে এসে লাগলো। আরও কিছুটা এগোতেই দৃশ্যটা দেখে ভয়ঙ্কর রকমের কেঁপে উঠলাম আমি। আমার শিরদাঁড়া বেয়ে তখন হিমেল একটা স্রোত বয়ে গেল। ঢিবির পাথুরে জমিতে দাঁড়িয়ে হিংস্র এক নারী মূর্তি, হাতে তার ধারালো কুঠার। সেটা সে টেনে চলেছে পাথুরের জমিতে। কুঠারের ধারালো ফলাতে সংঘর্ষ লেগেই এমন ধাতব শব্দ সৃষ্টি হচ্ছে, আর সেই শব্দটাই কাঁপিয়ে দিচ্ছে আমার গোটা শরীর। বিড়বিড় করে নিজের মনেই বললাম, কে এই মহিলা? এখানে একা একা কি করছে? কি হলো? শব্দটা শুনতে পাচ্ছিস? শব্দ? হ্যাঁ, কিসের শব্দ? ওই শোন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সানডে ক্লাসিক্যালে আজ আপনারা শুনবেন প্রখ্যাত লেখক হেমন্ত দত্তের কলমে হাড় হিম করা এক ভয়ের গল্প, কঙ্কালীচরের সেই রাত। আজ গল্প পাঠে অরূপ এবং গল্পের সূত্রধার আমি তপন। গল্পটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রিতম, নর্মদা, অরূপ ও তপন। বিশেষ সহযোগিতায় ঋতুরা স্টুডিও। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প, হেমন্ত দত্তের কলমে কঙ্কালীচরের সেই রাত। সন্ধে গড়াতেই প্রায় চুপি চুপি নিঃশব্দে বেরিয়ে গেল দেবদুলাল। বাতাসে হিমের আভা, কেমন একটা শীত শীত ভাব। মোটা পুরু চাদরটা আরও একটু শক্ত করে জড়িয়ে নিল সে। মন্দিরপুরের ঘাটে অপেক্ষা করছিল অনেকটা সময়। অপেক্ষা করছিল সন্ধ্যা হওয়ার জন্য। ভূভারতে কেউ জানে না এই মুহূর্তে সে কোথায় যাচ্ছে। দেবদুলাল মনস্থির করেছে একাই যাবে সেখানে। একবার যদি জিনিসটা নাগাল পায় তাহলে আর কে পায় তাকে। দাঁড়টা শক্ত মুঠোয় ধরে সে টান দিল জলে। চারিদিক ভীষণ নিস্তব্ধ, যেন কোনো এক জাদুকর আঙুলের খেলায় চারপাশের শব্দগুলোকে লুকিয়ে নিয়েছে। দাঁড়ের ছপাত ছপাত শব্দ ছাড়া আর কোনো শব্দের অস্তিত্ব নেই সেখানে। দেবদুলাল সামনে স্থির দৃষ্টি রেখে এগিয়ে চলল নৌকো বেয়ে। তীর তীর করে এগিয়ে চলেছে নৌকো, কাজটা তাকে হাসিল করতেই হবে। আকাশের কোণে উঁকি মারছে এক ফালি চাঁদ। ফিনফিনে একটা আলো ছড়িয়ে পড়েছে নদীর জলে। দেবদুলালের নৌকো সেই সব কিছুকে অগ্রাহ্য করে নদীর টোপকে এগিয়ে চলল কঙ্কালীচরের দিকে। বেশ কিছুটা যাবার পরেই পাতলা চাঁদের আলোয় দৃশ্যমান হলো কঙ্কালের চরটি। নৌকো টানার বেগ সে বাড়িয়ে দিল। দ্রুত পৌঁছল চরের ধারে। নৌকোটাকে পাড়ের একটা গাছে কাচি করল সে। ছোট ব্যাগে আছে কয়েকটি সরঞ্জাম। সেটা নিয়ে নামলো চরের মাটিতে। এক মুহূর্ত গোছালো নিজেকে। সে জানে কঙ্কালের এই চর নিয়ে মানুষ কি বলে। গায়ে গঞ্জে এই চরের আরেক নাম মৃত্যুকুয়ো। এখানে এলে ফেরে না জীবিত কেউই। কিন্তু দেবদুলাল আজ এসবকে গ্রাহ্য করে না। সে জানে এই চরে এমন বিশেষ একটা জিনিস আছে যা একবার পেলে রাজা হয়ে যাবে সে। হলদে লোভাতুর এক দৃষ্টি নিয়ে এগিয়ে চলল দেবদুলাল। চারিদিকে বেনা গাছের ঝোপ, মাঝে মাঝে দুই একটা ঝাঁকড়া গাছ দৈত্যের মতো দাঁড়িয়ে। বাতাসে কেমন যেন একটা হিসিস শব্দ। কাছে কোনো একটা গাছে রাতচরা একটা পাখি ডেকে উঠল কর্কশ স্বরে। এই প্রথম এক চিলতে একটা ভয় নাড়া দিয়ে গেল দেবদুলালের বুকে। কিন্তু দ্রুত নিজেকে সে গোছালো। না, ভয় সে পাবে না। চরের পাথুরে জমি টপকে সে দ্রুত পায়ে এগিয়ে চলল উত্তর পশ্চিম বরাবর। যত দূর সে জানে চরের ওই দিকেই আছে সেই অমূল্য রতন। আরও কিছুটা যেতেই দৃশ্যমান হলো চাঁদের আলোয় তার সেই কাঙ্ক্ষিত জিনিস। দুহাত বাড়িয়ে ছুটে গেল। গদগদ কণ্ঠস্বরটা প্রতিধ্বনিত হলো চরের বাতাসে।
পেয়েছি পেয়েছি, অমূল্য রতনের খোঁজ পেয়েছি। এবার আমি রাজা হব, রাজা। হাসিটা বাতাসে মিলিয়ে যাওয়ার আগেই ধারালো তীক্ষ্ণ একটা ধাতব শব্দ তার কানে এসে লাগলো, যেন ভারী একটা কুঠার জাতীয় কিছু কেউ পাথরের উপরে টেনে টেনে নিয়ে যাচ্ছে, আর তাতেই এরকম ধাতব শব্দ সৃষ্টি হচ্ছে। চমকে গেল দেবদুলাল, বিড়বিড় করে বলল, এ শব্দের মানে কি? তবে কি আরো কেউ? কথাটা সম্পূর্ণ হলো না। তার আগেই ভয়ঙ্কর দৃশ্যটা দেখে প্রচণ্ড ভয়ে বন্ধ হয়ে গেল তার গলা। মাত্র হাতখানেক দূরে দাঁড়িয়ে এক ছায়ামূর্তি, হাতে তার ধারালো কুঠার, কুঠারের ফলাটা পাথুরে মাটিতে ঘষে আরও কিছুটা এগিয়ে নিয়ে গেল সে। দেবদুলাল বুঝে নিয়েছে মৃত্যু নিজে এসেছে তার ঠিকানা লিখতে। প্রচণ্ড ভয়ের একটা আর্তনাদ করে সে উল্টো দিকে দৌড় দিল, আর ঠিক তখনই সেই ছায়া শরীরের হাতের কুঠারটা সনসন বাতাস কেটে গেঁথে গেল দেবদুলালের পিঠে। পাথুরে মাটিতে হুমড়ে খেয়ে পড়ে গেল দেবদুলাল। পিঠ বেয়ে স্রোতের মতো গড়িয়ে চলল শোণিত ধারা। ও কোনো রকমে সেই অবয়বের দিকে তাকানোর চেষ্টা করলো। দেখলো তার লম্বা লম্বা চুলগুলো এলোমেলো হয়ে বাতাসে দুলছে, আর চোখ দুটি দিয়ে ঠিকরে বেরোচ্ছে আগুনের হলকা। সিঁথিতে লাল সিঁদুর ল্যাপড়ানো। ছায়া অবয়বটি ধীর পায়ে এগিয়ে গেল দেবদুলালের দিকে। হ্যাঁচকায় এক টান মেরে তুলে নিল কুঠারটা, তারপর মুখে হিংস্র আওয়াজ করে চালিয়ে দিল সেটা। একবার, দুবার, অনেকবার। রক্ত ছিটিয়ে পড়ল পাথুরে মাটিতে। কঙ্কালের অভিশপ্ত চরে শুধু প্রতিধ্বনিত হলো ভয়ঙ্কর মৃত্যুর এক আর্তনাদ। নামখালি ঘাট থেকে একটা ভেসেল ভাড়া নিলাম 3 দিনের জন্য। এখান থেকে কঙ্কালির চর যেতে বড়জোর ঘন্টা 4 লাগবে। শীতের দিন, তাই দুপুর একটু গড়াতেই আমরা যাত্রা শুরু করলাম। অনিকেত ভেসেল চালানোর মাস্টার লোক আছে, সে ম্যাপ দেখে চালিয়ে চলেছে ভেসেলটা। ত্রিপর্ণা খুলে বসেছে অন্য একটা ম্যাপ। এই ম্যাপটা কদিন রাত জেগে তৈরি করেছি আমি আর ত্রিপর্ণা। কঙ্কালি চরে আমরা খুঁজব কামধেনু গাছ। এই গাছের শেকড় দুরারোগ্য ব্যাধি সারানোর মোক্ষম ওষুধ। কলকাতার কিছু চোরা ব্যবসায়ী এই শিকড় লক্ষাধিক টাকায় কিনে নেবে, তারপর সেই শিকড় হাত পাল্টে পাচার হয়ে যাবে কোটি কোটি টাকায়। কাঁটা শুধু একটাই, শুনেছি এই চরে আগে যারা গেছে তারা নাকি বেঁচে ফেরেনি। কিন্তু এই কথা সত্যিই নাকি স্থানীয় লোকেরা গাছটাকে বাঁচানোর জন্য এই গল্পটা বাজারে ছড়িয়েছে, তা অবশ্য আমাদের জানা নেই। আমি ত্রিপর্ণাকে জিজ্ঞেস করলাম, কি বুঝছিস বলতো? কিসের কি বুঝছি? আদেও ওই কামধনু গাছ ওখানে আছে নাকি সব গল্প কথা? আমার তো বিশ্বাস আছেই। আমি কিছু বলার আগেই অনি একটা সিগারেট ধরাতে ধরাতে বলল, কিসের কিন্তু মামনি? অনি ত্রিপর্ণাকে সবসময় খেপায়, সব কিছুতেই খুঁটমুট লাগিয়ে রাখে দুজনে। না রে, আমি ভাবছি আদৌ ওই কামধেনু নিয়ে ফিরতে পারবো তো? তোমাকে কে আটকাবে শোনা? দরকার হলে স্বর্গ থেকে স্বয়ং ইন্দ্রদেব ইন্দ্রকাননের কামধেনুরে পাঠাবেন। এই বাজে বকিস না তো। না রে, আমার কেন যেন মনে হচ্ছে যে কাজটায় আমরা যাচ্ছি না সেটা কিন্তু মোটেই সহজ কিছু হবে না। আমার কিন্তু তা মনে হচ্ছে না, জানিস? কেন মনে হচ্ছে না শুনি? আমার মনে হচ্ছে আমরা 3 জন যাব, কোনো একজন সুন্দরী মহিলা কামধেনু গাছটা নিয়ে সেজে গুজে দাঁড়াবে, আর আমাদেরকে বলবে, ওয়েলকাম স্যার, আপনাদের জন্য একটি বিউটিফুল গিফট, দয়া করে গ্রহণ করবেন, থ্যাঙ্কস স্যার। এই আবার তুই ফাজলামো মারছিস তো? সরি মামনি, সরি। ভেসেলটা একটু পরেই কঙ্কালি চরের ধারে পৌঁছালো। আমি উঠে পড়ল ত্রিপর্ণাও। ব্যাগটা কাঁধে ফেলে সে নামতে গেল ভাঙাচোরা ঘাটে। আমি হাতটা টিপে ধরলাম। ত্রিপর্ণা ভ্রু কুঁচকে বলল, কি হলো? দাঁড়া তো, নামিস না। কেন বলতো? আরে বুঝলি না, যে মহিলার কথা বলছিলাম না, সে একটা থালায় কামধেনু সাজিয়ে নিয়ে আসছে আমাদের সার্ভ করতে। আচ্ছা, তুই কি একটু সিরিয়াস হতে পারিস না? বেশ,
আমি একদম সিরিয়াস, নো ফাজলামি। আরে বল, কেসটা কি? নামবো কি নামবো না? আমি ঘাট থেকে সোজা যে রাস্তাটা চরের দিকে এগিয়ে গেছে সেটার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইলাম। পথটা প্রায় মুছে যেতে বসেছে। আগাছা জন্ম নিয়েছে সে পথে, অর্থাৎ এই পথে বহুদিন কেউ আসেনি। সেদিকে তাকিয়ে মৃদু গম্ভীর স্বরে বললাম, অনি, দেখ তো চরের উল্টো দিকের পথটা ম্যাপে দেখাচ্ছে কিনা। অনি কোনো প্রত্যুত্তর না করে দ্রুত খুলল ম্যাপটা, জরিপ করলো একটু, তারপর বলল, ডান দিকে কিছুটা এগিয়ে একটা খালি পথ আছে, সেটা ধরে গেলে পৌঁছানো যাবে। কিন্তু এখানে নামলে প্রবলেমটা কোথায়? হ্যাঁ, জনশ্রুতি শোনা যায় যারা কঙ্কালি চরে আসে তারা আর বেঁচে ফেরেনি। কিন্তু কেন? কামধনুর নাগাল পেতে তো সবাই চায়, তাই সোজা পথে গেলে বিপদ বাড়বে বই কমবে না। অন্তত আমার তাই ধারণা। মন বলছে এই পথে যাওয়া মানে মৃত্যু ফাঁদে পাওয়া দেওয়া। বেশ, তবে চল, উল্টো দিক দিয়ে চরের ভিতর ঢোকা যাবে। ঝুঁকি যত কম নেওয়া যায় ততই তো ভালো, বল। অনি মাথা দোলাতে দোলাতে ভ্যাসেলটা চালিয়ে দিল। ডান দিক ধরে কিছুটা যেতেই পাওয়া গেল খাড়ি পথটা। সেটা ধরে মিনিট 10-15 গিয়ে সুবিধা মতো জায়গায় বাঁধা হলো ভ্যাসেলটা। নামলাম তিনজনে। চরের এদিকটায় বেশ কিছু বড় গাছ আছে, তাই এই বিকেলেও জায়গাটা অন্ধকারে ঢেকে আছে। অনি ম্যাপটা হাতে নিয়ে আগে আগে চলল। আমরা তাকে অনুসরণ করলাম। চারপাশে বিনা গাছের ঝোপ, বাতাসে কেমন যেন শিরশিরে একটা শব্দ। অনি যেতে যেতে হঠাৎ থেমে গেল। ত্রিপর্ণার দিকে ঘুরে ঠোঁটে আঙুল দিয়ে বলল, চুপ চুপ। এক মুহূর্ত চরম নিস্তব্ধতা। দম বন্ধ করে দাঁড়িয়ে রইলাম আমরা। একটু পরে ত্রিপর্ণা চাপা স্বরে জিজ্ঞেস করল, কি হলো? শব্দটা শুনতে পাচ্ছিস? শব্দ? হ্যাঁ, কিসের শব্দ? ওই শোন। আমরা কান খাড়া করে শুনতে চাইলাম, কিন্তু সন্দেহজনক কোনো শব্দই কানে এলো না। ত্রিপর্ণা চোখ একটু ছোট করে চাপা স্বরে জিজ্ঞেস করল, কই রে, আমি তো সেরকম কোনো শব্দ কিছু তো শুনতে পাচ্ছি না। ভালো করে শোন, ঝিঝি পোকা ডাকছে। তুই না সত্যি একেবারে যাতা। দাঁড়া দাঁড়া, আমি তোর মজা দেখাচ্ছি, দাঁড়া। দুজনেই খুনসুটি করতে করতে এগিয়ে চলল। আমিও আলতো মাথা নেড়ে পা বাড়াতে গেলাম। তখনই মনে হলো কেউ যেন পাশের ঝোপের আড়াল থেকে সরে গেল দ্রুত। কিন্তু কে? বাতাসে কেমন একটা বোটকা গন্ধ যেন নাকে আসছে। আমার শরীরটা কেঁপে উঠল, পায়ে যেন শিকল পড়ে গেল। ত্রিপর্ণা ডাক দিল, কি হলো রে? আয়। আরে দাঁড়িয়ে গেলি কেন? আমি আরো একবার ঝোপের দিকে তাকালাম। না, সেখানে কেউ নেই। সন্ধে নামা অন্ধকার গুঁড়ি মারছে সেখানে। আমি দ্রুত সামনের দিকে পা বাড়ালাম। তাঁবু 3টে খাটানো হলো অপেক্ষাকৃত সমতল জায়গা দেখে। চরের মাটি পাথুরে, তাই তাঁবু ফেলার জন্য ভালো জায়গা খুঁজে পেতে অনেকটা সময় লেগে যায়। আজ রাতটা বিশ্রাম নিয়ে কাল সকাল থেকে কাজ শুরু করা যাবে। তাঁবুর সামনে জ্বলছে একটা অগ্নিকুণ্ড। আমরা তিনজনই সেটাকে ঘিরে বসে আছি। অনি এখনো ম্যাপ নিয়ে পড়ে আছে, বুঝে নিতে চাইছে কোন পথে এগুলে পৌঁছানো যাবে লক্ষ্যে। ত্রিপর্ণাও আগামীকাল কাজের জন্য কয়েকটা জিনিস গুছিয়ে রাখছে। রান্নার সরঞ্জাম আমাদের সাথেই থাকে। আমি তাই আপাতত তিনজনের জন্য ছোট ওভেনে রান্না চড়িয়ে দিয়েছি। তাহলে অনি, কাল আক্রমণ কোন পথে? হ্যাঁ, অনি ম্যাপে চোখ রেখে বলল, একদম ঊর্ধ্ব গতিতে। মানে এখান থেকে উত্তর পশ্চিম বরাবর এগোতে হবে। সেখানে ভূমি একটু উঁচু, নুড়ি পাথরের একটা ঢিবির মতো আছে। আরে সেটাতেই উঠতে হবে। তারপর অনি আর কিছু বলার আগেই কর করে তীক্ষ্ণ একটা শব্দ কানে এসে লাগলো। পাথরের উপর কোনো ধাতব বস্তু ঘষার শব্দ। কেউ যেন পাথরে মাটিতে সেটা ঘষতে ঘষতে টেনে নিয়ে যাচ্ছে। কর কর তীক্ষ্ণ শব্দটা যেন কাঁপিয়ে দিচ্ছে চরটাকে। আমি দেখলাম অনি আর ত্রিপর্ণা দুজনেই ঝটকা দিয়ে উঠে দাঁড়ালো। অনির হাতে পিস্তল,
ত্রিপর্ণার হাতে ধারালো ছোরা। আমিও উঠে দাঁড়িয়েছি। ত্রিপর্ণা ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, এই এটা এটা কিসের শব্দ? হ্যাঁ, এই চরে কি তবে আরো কেউ আছে? সন্ধ্যের মুখে বেনা ঝোপের আড়ালে কারো দ্রুত অদৃশ্য হয়ে যাওয়ার কথাটা মনে পড়ে গেল আমার। কিছুটা শশব্যস্ত হয়ে বললাম, তোদেরকে একটা কথা বলা হয়নি? আসার পথে ওইখানে ওই ঝোপের আড়ালে কেউ একজন দাঁড়িয়েছিল। আমি তাকাতেই সে চোখের পলকে অদৃশ্য হয়ে গেল। তার মানে কামধেনুর ভাগিদার আরো কেউ আছে এই চরে। বেশ বেশ, খেলা মনে হচ্ছে ভালোই জমবে। কিন্তু এই ধাতব তীব্র শব্দটা কিসের? সম্ভবত কুঠার জাতীয় কিছু পাথুরে মাটিতে টানছে কেউ। কিন্তু আমি লালচে আলোতে স্পষ্ট দেখলাম অনির কপালে পুরু ভাঁজ। সে যেন অন্য কিছু আশঙ্কা করছে। আশঙ্কা যে আমারও হচ্ছে না তা নয়, আর এই ধরনের কাজে প্রতি পদেই বিপদ থাকে। তবু সব ঝেড়ে ফেলে বললাম, আমি কিছুটা এগিয়ে গিয়ে ব্যাপারটা পরিষ্কার হয়ে আসি। যদি অন্য কোনো দল থাকে তাহলে তার ব্যবস্থা আছে। কিন্তু তুই একা যাবি? হ্যাঁ, একাই যাব। তোরা এদিকটা দেখ। দাঁড়া, পিস্তলটা নিয়ে যা। পিস্তল নয়, আমি ছোট্ট একটা লোহার রড নিলাম। শক্ত মুঠোয় সেটা ধরে এগিয়ে গেলাম। শব্দটা আসছে উত্তর পশ্চিম দিক থেকে, অর্থাৎ কামধেনু যেদিকে আছে বলে আমাদের অনুমান সেই দিক থেকে। আমি দ্রুত পায়ে পাথুরে মাটি টপকে এগিয়ে চললাম। ধাতব ধারানো শব্দটা আবারও আমার কানে এসে লাগলো। আরও কিছুটা এগোতেই দৃশ্যটা দেখে ভয়ঙ্কর রকমের কেঁপে উঠলাম আমি। আমার শিরদাঁড়া বেয়ে তখন হিমেল একটা স্রোত বয়ে গেল। ঢিবির পাথুরে জমিতে দাঁড়িয়ে হিংস্র এক নারী মূর্তি, হাতে তার ধারালো কুঠার। সেটা সে টেনে চলেছে পাথরের জমিতে। কুঠারের ধারালো ফলাতে সংঘর্ষ লেগেই এমন ধাতব শব্দ সৃষ্টি হচ্ছে, আর সেই শব্দটাই কাঁপিয়ে দিচ্ছে আমার গোটা শরীর। বিড়বিড় করে নিজের মনেই বললাম, কে এই মহিলা? এখানে একা একা কি করছে? ফিরে যা, বাঁচতে চাস তো ফিরে যা চর ছেড়ে। পালা, এক্ষুনি পালা। একটা বোটকা গন্ধ নাকে এসে লাগলো। চকিতে ঘুরলাম আমি। অনতি দূরে দাঁড়িয়ে একটা লোক। আমি হলপ করে বলতে পারি এই লোকটাই তখন সন্ধ্যের মুখে ঝোপের আড়ালে দাঁড়িয়েছিল। লোকটার গোটা মুখ কাঁচা পাকা দাড়িতে ঢাকা, চুল উস্কো খুস্কো, কেমন যেন পাগল পাগল চেহারা। বয়স আন্দাজ 50-এর আশেপাশে। আমি স্থির এক দৃষ্টিতে দেখলাম লোকটাকে। কিছুটা কড়া স্বরে বললাম, কে তুমি? আমি কি জানার দরকার নেই। পালা, বাঁচতে চাইলে পালা, না হলে তার হাতে মারা পড়বি। নিশ্চিত মৃত্যু, মৃত্যু। কথাগুলো বলতে বলতেই সে সামনের অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। আমি পাথর হয়ে দাঁড়িয়ে রইলাম। ঘুরলাম পাথরের ঢিবির দিকে। না, সেখানে তখন কেউ নেই। আমার যেন সব তালগোল পাকিয়ে যাচ্ছে। দ্রুত গোছাতে চাইলাম নিজেকে। তারপর ধীর পায়ে ফিরতে শুরু করলাম তাঁবুর দিকে। তাঁবুতে ফিরে বসে পড়লাম ধপাস করে। অনি আর ত্রিপর্ণা এতক্ষণ আমার অপেক্ষাতেই ছিল। আমি বসে পড়তেই অনি উদ্গ্রীব হয়ে জিজ্ঞেস করলো, কিরে, কিছু বুঝতে পারলি? আমি পুরো বিষয়টা জানালাম। তাদের দুজনই শুনে কেমন যেন একটুখানি চুপ করে বসে রইল। ত্রিপর্ণা কিছুটা চিন্তিত মুখে বলল, তাহলে কি করবি এখন? কি করবে মানে? আর ওরা ভোরকে দিতে চাইছে, বুঝতে পারছিস না? আমার কথা শোন, চটপট খাওয়া দাওয়া সেরে চল তাঁবুর মধ্যে ঢুকে যাই। সকাল হবার আগেই বের হতে হবে। কামধেনু কাউকে নিতে দেবো না, ওর জিনিস আমাদের। আমি কথা মতো তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়লাম। কিন্তু ঘুম যেন কিছুতেই আসছে না। বারবার এক হিংস্র নারী মূর্তি আর পাগল চেহারার এক মাঝবয়সী লোক ভেসে উঠছে মনের পর্দায়। লোকটা কি সত্যি সতর্ক করতে চাইছিল, নাকি তার অন্য কোনো উদ্দেশ্য আছে? আর ওই মহিলা, সে কি? অনির কথা অনুযায়ী এবং আমার অনুমান এই চরে আরও একটা দল এসেছে।
সেই দলের পান্ডা এই মহিলা। এলোমেলো চিন্তা করতে করতে চোখের পাতা ভারী হয়ে এলো, আর আমিও ঘুমিয়ে পড়লাম। রাত তখন অনেকটাই গভীর। হঠাৎ খসখসে একটা শব্দে ঘুম ভেঙে গেল আমার। মনে হলো কেউ যেন তাঁবুর পাশে ঘুরছে। কেমন একটা শিরশিরে অনুভূতি বয়ে গেল শরীর জুড়ে। এত রাতে তাঁবুর পাশে কে এভাবে ঘুরছে? অনি নিশ্চয় নয়। আমি কান খাড়া করে শব্দটা শোনার চেষ্টা করলাম। হ্যাঁ, সত্যি কেউ হেঁটে যাচ্ছে। পাথুরে জমিতে পায়ের শব্দ স্পষ্ট। উঠে বসলাম। কানে ভেসে এলো একটা হিসিসে শব্দ। ফিরে যা, ভালো চাস তো, ফিরে যা। ঝটকা দিয়ে উঠলাম। টর্চটা নিয়ে বের হলাম তাঁবুর বাইরে। দ্রুত আলোটা ফেললাম এদিক ওদিক। দেখলাম সেই পাগলটা। ব্যাটা খুঁজতে খুঁজতে ঠিক তাঁবু পর্যন্ত চলে এসেছে। আমি গলা উঁচিয়ে ডাক দিলাম, এই যে, হ্যাঁ তোমাকে বলছি। লোকটা থমথমে একটা দৃষ্টি নিয়ে তাকালো আমার দিকে। আমি দ্রুত পায়ে তার কাছে এগিয়ে গেলাম। কড়া গলায় জিজ্ঞেস করলাম, সত্যি বলো তুমি কে, কি চাইছো? লোকটা ঘোলাটে এক দৃষ্টি নিয়ে দেখলো আমায়। ঘড়ঘড়ে গলায় বলল, ফিরে যা, যা করতে যাচ্ছিস করিসনি। ওই জিনিসের নাগাল তোরা কিছুতেই পাবি না, সে কিছুতেই সেটা। কথাটা শেষ হওয়ার আগেই একটা ভারী ঘুষি আমার কাঁধের পাশ থেকে গিয়ে লোকটার মুখে সজোরে আছড়ে পড়ল। লোকটার নাক চেপে বসে পড়ল মাটিতে। রক্ত গড়িয়ে ভিজিয়ে দিল তার দাড়ি। আমি যেন হতবাক হয়ে গেলাম। অনির গনগনে গলাটা কানে এলো, শালা ভোরকে দিতে এসেছে। এই শালা, তোর দলের পান্ডাকে গিয়ে বলিস এই অনি মায়ের দুধ খেয়ে বড় হয়েছে। আরে কৌটো দুধ নয় রে। কি ভেবেছিস আমাদের ভয় দেখিয়ে তাড়িয়ে দিয়ে নিজেরা কামদানো লুটে নিয়ে যাবি? আমি অনিকে আটকাবার আগেই অনি পিস্তলটা ঠেকালো লোকটার কপালে। গনগনে গলায় বলল, এইখানেই বেটা তোকে সাঁটিয়ে দেবো, তারপর শালা তোর লাশটা নদীর জলে ফেলে দেবো। সব নাটক বেরিয়ে যাবে তখন। টানবো ঘোড়াটা, দেখবি দেখবি মজা। ত্রিপর্ণা ছুটে এসেছে তাঁবু থেকে গোলমাল শুনে। টেনে ধরেছে অনিকে। কি পাগলামো করছিস বলতো? কি পাগলামো শুরু করেছিস? এই অনি, ছাড় ছাড় বলছি, ছাড়। শোন, তাঁবুর ভেতরে চল, মাথাটা ঠান্ডা কর। আমরা এখানে লড়তে আসিনি, একটা কাজে এসেছি। ত্রিপর্ণা অনিকে সরিয়ে নিয়ে চলে গেল তাঁবুর ভেতরে। আমি লোকটার দিকে ক্ষুণ্ণ এক দৃষ্টি নিয়ে তাকালাম। বিরক্তির সাথে বললাম, তুমি এখান থেকে চলে যাও এক্ষুনি। জানি না তুমি কে, কেনই বা এরকম পাগলামি করছো। তবে একটা কথা বলি, এই তাঁবুর ধারে কাছে এসো না। আমরা একটা কাজে এসেছি, কাজটা মিটিয়ে চলে যাব। তাই আর ঝামেলা পাকিও না দয়া করে। লোকটা উঠে দাঁড়ালো। ফোঁটা ফোঁটা রক্ত ঝরে পড়ল পাথুরে জমিতে। ঘোলাটে এক দৃষ্টি নিয়ে দেখলো আমাকে। শুকনো একটা হাসি দিয়ে বলল, হ্যাঁ চলে যাচ্ছি, তবে খুব শীঘ্রই তোদের আমার কাছে আসতে হবে, অবশ্যই আসতে হবে। চলে গেল লোকটা। আমি এক মুহূর্তে স্থির চোখে তার চলে যাওয়া দেখলাম। তারপর ফিরতে শুরু করলাম তাঁবুর দিকে। তাঁবুতে ফিরে এসে শুয়ে পড়লাম। সবই ঘুমের ঘোরটা যেই লাগতে শুরু করেছে, তখনই কেউ যেন প্রচন্ড ঝাঁকুনি দিল আমাকে। ধর্মড়িয়ে উঠে বসলাম। মুখে টর্চের তীব্র আলো পড়ল একটা। উল্টো দিকে যে বা যারা আছে তাদের কাউকে দৃষ্টিগোচর হলো না। গলাটা ঈষৎ কেঁপে গেল আমার। মৃদু স্বরে জিজ্ঞেস করলাম, কে তোমরা? আরে কে মানে? আমি অনি। আরে সঙ্গে তো ত্রিপর্ণাও আছে। এই তো আমার পিছনে দাঁড়িয়ে। ঘুমের ঘরে ডুবে আছিস নাকি এখনো? টর্চের আলোটা একটু সরতেই অনি আর ত্রিপর্ণাকে দেখে একটু ধাতস্থ হলাম। ঘুমিয়ে রেস্টটা নিয়েই বললাম, কি হলো এত রাতে? ঠেলাঠেলি করছিস কেন এভাবে? ভয় পেয়ে গেছিলাম তো। আরে গুলি মার তোর ভয়ের। চল তৈরি হ, যেতে হবে এক্ষুনি। যেতে হবে মানে? কোথায় যেতে হবে? কামধানুর লেজ ধরে টানতে। ওঠ। মানেটা কি এত রাতে? হ্যাঁ রাতেই। আমি আর দেরি করতে চাই না। ওই শালা বুড়োর দল রাত পোহালেই হামলে পড়বে।
আর আমরা মুখে বুড়ো আঙুল পুরে দেখবো বুড়োটা কামধেনুর পিঠে চড়ে তোর ওই সুন্দরী মহিলাকে নিয়ে টাটা বাই বাই করতে করতে চলে যাচ্ছে। সেটা তো হতে দেওয়া যাবে না। নে নে এখনই তৈরি হয়ে নে। অগত্যা উঠতেই হলো। দ্রুত তৈরি হয়ে বের হলাম বাইরে। হিমেল হাওয়াটা ঝাপটা মারছে শরীরে। কুয়াশার পুরো চাদর ভেদ করে আলো পারছে না বেশি দূর যেতে। আমরা তিনজনেই পাথরে জমিয়ে মারিয়ে চলেছি এমন শুনশান গভীর রাতে কামধেনুর খোঁজে। কিছুটা যেতেই পাথরে ঢিবিটা চোখে পড়ল। উঠলাম তিনজনে। অনি ম্যাপটা খুলে তীক্ষ্ণ চোখে জরিপ করলো একবার, তারপর মৃদু গম্ভীর স্বরে বলল, চল ওই ডান দিকে যেতে হবে। আমরা ডান দিক ধরে এগিয়ে চললাম। ঝোপের সংখ্যা বাড়ছে, ঘন হচ্ছে সেগুলো, ঢেকে যাচ্ছে সামনের অংশটা। একদিকে কুয়াশা, তার সাথে মানুষ সমান বেনা গাছের ঝোপ। তাই ঠিক কোনখানে সেই কামধেনু গাছ আছে তা যেন ঠাহর করতে পারলাম না। অনি থামলো একটু, আমরাও থামলাম। সে সামনের কুয়াশা ভেদ করে কিছু অনুমান করতে চাইছে। তারপর আলতো মাথা নেড়ে বলল, না না, এভাবে হবে না। শোন, আমরা ভাগ হয়ে খুঁজতে শুরু করি। যদি কেউ সন্ধান পায় তো ডাক দিয়ে সংকেত পাঠাবো একে অপরকে। কিন্তু আলাদা আলাদা করে যাওয়াটা কি ঠিক হবে? বিশেষ করে যখন আমরা জানি যে বিপদ এখানে। হ্যাঁ, আর তাছাড়া ওই কুঠার হাতের মহিলাকে কিন্তু এদিকেই দেখা গিয়েছিল। সেক্ষেত্রে কিন্তু কাজটা ভীষণ ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। আমি ত্রিপর্ণার কথাটাতে সম্মত হলাম। অনেকে বললাম, ত্রিপর্ণা কিন্তু ঠিকই বলছে, একা একা ঘোরা হয়তো ঠিক হবে না। কে কোথায় কি ফাঁক পেতে রেখেছে তা কে জানে। অনি এক মুহূর্ত ভাবল, তারপর আমার দিকে তাকিয়ে মৃদু গম্ভীর স্বরে বলল, বেশ, তুই আর ত্রিপর্ণা ডান দিকটায় খোঁজ, আর আমি বাঁ দিকটায় দেখি। আমার হাতে পিস্তল আছে, চিন্তা নেই। তবে আমি নিশ্চিত সেই মহিলা বা তার দলবল এদিকে নেই। যদি থাকতো তাহলে ওই বুড়ো পাগল ভোরকে দিতে তাবু পর্যন্ত ছুটে আসতো না। এক প্রস্তুত তর্কাতর্কির পর ঠিক হলো ত্রিপর্ণা আর অনি একসাথে যাবে। অনিকে ত্রিপর্ণা কিছুতেই একা যেতে দেবে না। তার মাথায় কখন কি উদ্ভট খেয়াল চাপে সে নিজেও জানে না। তাই ত্রিপর্ণা তার সঙ্গেই থাকবে। ঠিক হলো আমি একা যাব। ওরা দুজনে বাঁ দিকে চলে গেল। আমি কোমরে গোঁজা ছোড়াটা শক্ত মুঠোয় ধরে এগিয়ে চললাম। যতই এগিয়ে যাচ্ছি বেনা গাছের ঝোপ ঘন হচ্ছে তত। দৃষ্টি যেন চলছে না আর। হাতে ধরা ছোড়াটা নিয়ে ঝোপ কাটতে কাটতে এগিয়ে চললাম সামনের দিকে। ম্যাপের হিসাব অনুযায়ী এইখানে থাকবে সেই কামধেনু গাছ, যেটার খোঁজে এত বিপদ উপেক্ষা করে এই ঘন কুয়াশার রাতে আমরা তিনজনে পাগলের মতো ছুটে বেড়াচ্ছি। হঠাৎই কানে এলো সেই পাথুরে ধাতব তীক্ষ্ণ শব্দটা। শব্দটা যেন চির ধরাচ্ছে রাতের নিস্তব্ধতায়, কাঁপুনি ধরাচ্ছে আমার বুকেও। আমি ভীতু নই, ভয় পেলে এমন কাজে আসা যায় না, কিন্তু তবু এবার যেন অজানা এক ভয়ের অনুভূতি বারবার হানা দিচ্ছে আমার বুকে। না হলে এমন শব্দ আসবে কোথা থেকে? অথবা সেই মহিলা বা ওই খ্যাপাটে বুড়োটার দল রাতে নিঃশব্দে অনুসরণ করছে না তো আমাদের? আমার এক মুহূর্তের জন্য মনে হলো, তবে কি হঠকারিতায় কোনো মৃত্যুবুহে পা দিয়ে ফেলেছি আমরা? এর পরিণতি কি তবে ভয়ঙ্কর মৃত্যু, নাকি অন্য কিছু? আমি চলা থামিয়ে দিয়েছি। মন যেন সত্যি কোনো বিপদের ইঙ্গিত দিচ্ছে। আর একটু পরে কানে এলো গুলির শব্দ। নিস্তব্ধ রাত যেন খান খান হয়ে গেল সেই শব্দে। আমি বুঝলাম অনি আর ত্রিপর্ণা দুজনেই ভয়ঙ্কর কোনো বিপদে পড়েছে। হাতে ধরা ছুরিটা আরো শক্ত মুঠোয় ধরে তাদের দিকে এগিয়ে চললাম দ্রুত পায়ে। কিন্তু একটু পরেই একটা ভয়ঙ্কর মৃত্যু আর্তনাদ কাঁপিয়ে দিল চরাচর। আমি এবার দৌড়াতে শুরু করলাম। মন যেন ভয়ঙ্কর কিছু অনুমান করে দুলে উঠেছে। বেনা ঝোপটাকে টপকে কুয়াশা ভেদ করে ছুটে চলেছি আমি। ধারালো পাতায় কেটে যাচ্ছে আমার শরীর, কিন্তু সেসবকে অগ্রাহ্য করেই ছুটে চলেছি। আরও কিছুটা যেতেই দৃশ্যটা দেখে পাথর হয়ে গেলাম। অনির রক্তাক্ত ছিন্ন ভিন্ন দেহটা পড়ে আছে
পাথরে জমিতে। কেউ যেন নির্দয়ভাবে ধারালো কিছু দিয়ে আঘাত করেছে তাকে। রক্ত বয়ে চলেছে স্রোতের মতো। ত্রিপর্ণা দাঁড়িয়ে আছে বেশ কিছুটা দূরে পাথরের মূর্তির মতো। অনির পিস্তল আর ম্যাপটা ভিজে গেছে টকটকে লাল রক্তে। আমি ছুটে যেতে লাগলাম, কিন্তু তখনই ঘটল সেই ভয়ঙ্কর ঘটনাটা। ধাতব কর্কর শব্দটা শোনা গেল ত্রিপর্ণার ঠিক পেছনে। কুঠার হাতে হিংস্র এক নারী মূর্তি দৃশ্যমান হলো আলো ছায়ায়। ত্রিপর্ণার চুলের মুঠি ধরে শূন্যে তুলল দেহটা, আর আমি কিছু বোঝার আগেই চোখের পলকে অন্ধকারে অদৃশ্য হয়ে গেল সে। আরো কয়েকটা মুহূর্ত হয়ে দাঁড়িয়ে রইলাম আমি। তারপর দৌড় দিলাম সেদিকে, যেদিকে একটু আগেই ত্রিপর্ণাকে নিয়ে অদৃশ্য হয়ে গেছে সেই হিংস্র নারী মূর্তি। চিৎকার করে ডাকলাম, ত্রিপর্ণা, ত্রিপর্ণা! আমার ডাক যেন অন্ধকার শুষে নিল। উত্তর এলো না কোনো। আমি পাগলের মতো খুঁজে চললাম ত্রিপর্ণাকে। অনিকে আর ফিরে পাবো না জানি, কিন্তু ত্রিপর্ণাকে আমাকে বাঁচাতেই হবে। আবারও গলা ফাটিয়ে ডাক দিলাম, ত্রিপর্ণা, ত্রিপর্ণা! কোনো ভয় নেই, আমি আসছি, ত্রিপর্ণা! হাতের ছোড়াটা দিয়ে বেনা ঝোপগুলো এলো পাথাড়ি কাটতে কাটতে ছুটে চললাম সামনের দিকে। একটা সময় দেখলাম শূন্য চত্বরে শুধু আমি একা দাঁড়িয়ে আছি। চারিদিকে কুয়াশা নামছে গুঁড়ি মেরে। ভীষণ ভয়ে, ভীষণ কষ্টে আমার গলা যেন বুঝে আসতে চাইছে। আমি ত্রিপর্ণাকে নাম ধরে ডাকতে চেয়েও পারছি না। কি করব এখন আমি? পাথুরে চত্বরে পড়ে আছে অনির ছিন্ন ভিন্ন দেহটা, আর ত্রিপর্ণা কোথাও যেন অন্ধকারে মিলিয়ে গেছে। আমি বুঝতে পারছি স্নায়ু আর নিয়ন্ত্রণ হারাতে শুরু করেছি আমি। শরীরটা কাঁপছে আমার। কাঁপতে থাকা শরীরটা নিয়ে পাথুরে জমিতে হাঁটু গেড়ে বসে পড়লাম আমি। কেঁদে উঠলাম হাউমাউ করে, অনি, ত্রিপর্ণা! একটা খসখসে শব্দ কানে যেতেই চকিতে সেদিকে দৃষ্টি ফেললাম। দেখলাম সেদিকে আলো আঁধারিতে ঘোরাফেরা করছে কেউ যেন। একে অন্ধকার, তার উপর কুয়াশা বেশ ঘন বলে চিনতে পারছি না কে এই মূর্তি। তীক্ষ্ণ চোখে জরিপ করলাম। কুয়াশার ঢেউ টপকে চিনতে পারলাম ছায়ামূর্তিকে, ত্রিপর্ণা। সে দাঁড়িয়ে আছে হাত কয়েক দূরে, কেমন একটা পাথরের মূর্তি হয়ে। আমি ঝটকা দিয়ে উঠলাম। তার সমস্ত শরীর কাঁপছে ঠকঠক করে। ওর একটা হাত আমার কাঁধের উপরে রেখে ওকে ধরে কোনো ক্রমে কাঁপতে থাকা শরীরটা নিয়ে এগিয়ে গেলাম সামনের দিকে। কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করলাম, এই ত্রিপর্ণা, কি হলো? হ্যাঁ, ওভাবে দাঁড়িয়ে রইলি কেন? চল চল, অনি তো। কথাটা থেমে গেল আমার। দেখলাম ত্রিপর্ণা স্থির পাথর দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে আমার দিকে। সে দৃষ্টিতে চাহনি আছে, কিন্তু কিছু যেন দেখছে না সে। আর ঠিক তার পেছনে দাঁড়িয়ে আছে সেই হিংস্র নারী মূর্তি। ক্রমে স্পষ্ট হচ্ছে আমার চোখে। চোখ দুটো তার জ্বলছে ভাঁটার আগুনের মতো। আমি আর কিছু করার আগেই দেখলাম ধারালো একটা কুঠার উদ্যত হলো। ফলাটা চকচক করলো আলোয়, আর নারী মূর্তিটা মুখে একটা ভয়ঙ্কর আওয়াজ ছেড়ে ধারালো কুঠারটা চালিয়ে দিল ত্রিপর্ণাকে লক্ষ্য করে। আমি ঝাঁপিয়ে পড়ে চেষ্টা করলাম ত্রিপর্ণাকে বাঁচাতে। আমি ত্রিপর্ণার শরীরটা নিয়ে আছড়ে পড়লাম পাথরে জমিতে। সেই আবছা অবয়বটি গনগনে চোখে এবার দেখল আমায়। তারপর অন্ধকারে কোথাও যেন মিলিয়ে গেল। আমার মাথা এমনিতেই কাজ করছে না, তাই অন্য কিছু নিয়ে ভাবতেও পারছি না আমি। ত্রিপর্ণার ঘাড় থেকে গড়িয়ে পড়া রক্ত ভিজিয়ে দিচ্ছে আমার হাত। ত্রিপর্ণার ঠোঁট দুটো কাঁপছে তীর তীর করে। আমার যেন মনে হলো কিছু বলতে চাইছে সে আমাকে। আমি ভীষণ এক আকুলতা নিয়ে জিজ্ঞেস করলাম, কি বলছিস? বল বল, কি বলছিস? এই ত্রিপর্ণা, বল না, বল না রে। ত্রিপর্ণার ঠোঁট দুটো কেঁপেই চলল নিঃশব্দে। কোনো শব্দ বের হচ্ছে না, মুখে যন্ত্রণার ছাপ স্পষ্ট। আমি দ্রুত সামলালাম নিজেকে। তারপর ত্রিপর্ণার দেহটা কাঁধে ফেলে পাগলের মতো দৌড় দিলাম নদীর দিকে। যেমন করে হোক ত্রিপর্ণাকে নিয়ে পৌঁছাতে হবে ওই নামখালির ঘাটে। দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হবে, যেমন করে হোক বাঁচাতে হবে ত্রিপর্ণাকে।
বেনা গাছের ঝোপ টোপকে আমি ছুটে চললাম পাগলের মতো। গাছের ধারালো পাতায় কেটে যাচ্ছে সারা শরীর। অনুভব করলাম আমার বুক হাঁপড়ের মতো ওঠানামা করছে, ফুরিয়ে আসছে দম। তবুও ছুটে চলেছি আমি নিরুপায় হয়ে। ভেসেলের কাছে পৌঁছাতেই হবে যেমন করেই হোক। অনেকটা পথ এইভাবে চলে আমি নদীর ধারে পৌঁছালাম। ওই তো রয়েছে ভেসেলটা। কাঁচি খুলে ত্রিপর্ণার দেহটা নিয়ে উঠলাম ভেসেলে। ও গড, চাবিটা কোথায়? আমি অসহায় দৃষ্টিতে দেখলাম ত্রিপর্ণার শরীরটা একটা ঝাঁকুনি খেয়ে গেল আর ঘাটটা ঝুলে গেল একদিকে। আমি চিৎকার করে উঠলাম, ত্রিপর্ণা, এই ত্রিপর্ণা, চোখ খোল, চোখ খোল ত্রিপর্ণা। পাগলের মতো অঝরে কাঁদতে লাগলাম, পাগলের মতো ঝাঁকাতে লাগলাম ত্রিপর্ণাকে। ত্রিপর্ণা, ত্রিপর্ণা, কথা বলছিস না কেন? কথা বল না রে, কথা বল, কথা বল, কথা বল ত্রিপর্ণা। নিথর দেহটা ভ্যাসেলের মেঝেতে নামিয়ে নদী পথে দৃষ্টি ফেললাম। যদি কোনো পথ চলতি নৌকার সন্ধান পাওয়া যায়। গলা ফাটিয়ে ডাক দিলাম, কেউ কি আছো? কেউ কি শুনতে পাচ্ছ আমার ডাক? দয়া করো, দয়া করো, আমরা বিপদে পড়েছি। অবুঝ মন বোঝে না, নৌকা পেয়েও লাভ হবে না কিছু। আমার ডাক নদীর জলে ধাক্কা খেয়ে ফিরে এলো। ভীষণ এক হতাশায় আর কষ্ট নিয়ে ভেসেলের মেঝে বসে পড়লাম আমি। ডুকরে কেঁদে চললাম শুধু অসহায়ের মতো। কুয়াশার চাদর পুরু হতে শুরু করেছে ইতিমধ্যে। রাত গড়িয়ে চলেছে নিজের মতো, আর আমার বুক ফাটা কান্না ধাক্কা খেয়ে খেয়ে ফিরে আসছে ঘন জমাট অন্ধকারে। কখন যে সকাল হলো, কখন দুপুর হলো বুঝতে পারলাম না। কোনো এক ঘোরের মধ্যে আমি ত্রিপর্ণার দেহটা নিয়ে তাঁবুতে ফিরেছি। চাবি নিয়ে ভেসেল চালিয়ে থানায় গিয়ে খবর দিয়েছি। পুলিশ এসে দুটো ছিন্ন ভিন্ন দেহ নিয়ে গেছে তা বোধগম্য হচ্ছে না আমার। কোনো এক যন্ত্র চালিত কলের মতোই করে গেছে সব। আমি জানি এখন বেশ কিছুদিন এখানে থাকতে হবে আমাকে। পুলিশি জেরা চলবে। চরে আসার অনুরোধ জানিয়েছিলাম আমি, তারা রাজি হয়নি। হাতে পায়ে ধরে কয়েক ঘন্টা মাত্র সময় চেয়ে নিয়েছি। আমি জানি নদীর জলে পুলিশ পাহারা রেখেছে যাতে আমি কোনোভাবে পালাতে না পারি। না, পালাতে নয়, আমি একজনের মুখোমুখি হতে এসেছি এখানে। আমাকে জানতে হবে, অনেক কিছু জানতে হবে আমাকে। আমি খ্যাপা পাগলের মতো খুঁজে চলেছি তাকে, কিন্তু এই বিস্তৃত চরে কোথায় পাবো তাকে? কিন্তু তাকে যে পেতেই হবে, জানতে হবে সবকিছু। কিন্তু অনেকটা সময় খুঁজেও পেলাম না লোকটাকে। হতাশ হয়ে বসে পড়লাম পাথরে জমিতে। কিরে, আমাকে খুঁজছিস তো? বলেছিলাম না আসতেই হবে আমার কাছে। বোটকা গন্ধটা নাকে এসে লাগলো। ঘোলাটে একটা দৃষ্টি নিবদ্ধ হলো আমার দিকে। আমি দুহাত জোর করে নিঃশব্দে ক্ষমা চাইলাম সবকিছুর জন্য। সে শুধু হাসল নিঃশব্দে। মৃদু গম্ভীর স্বরে বলল, এখান থেকে চলে যা, এক্ষুনি চলে যা, না হলে আরো বিপদ হবে। হ্যাঁ, যেতে তো হবেই। হাতে সময় আমার বিশেষ নেই, কিন্তু যাওয়ার আগে আসল সত্যটা আমি জানতে চাই। কে ওই মহিলা? কেন সে নিষ্ঠুর হাতে লিখে চলেছে মৃত্যুর পরোয়ানা? সে যে ভয়ঙ্কর এক গল্প, ভীষণ ভয়ঙ্কর। আমি কোনো প্রত্যুত্তর করলাম না, শুধু পাথর এক দৃষ্টি নিয়ে তাকিয়ে রইলাম মানুষটার দিকে। সে একটা গাছে ঠেস দিয়ে বসল, তারপর বলতে শুরু করলো নিষ্ঠুর নির্মম এক গল্প। আমি প্রস্তর মূর্তি হয়ে শুনে চললাম। আমার মনে হলো আমি যেন এই মুহূর্তে পৌঁছে গেছি চলচ্চিত্রের এক নিষ্ঠুর দৃশ্যপটে, যে দৃশ্যপটে আমি শুধুই নীরব এক দর্শক। সন্ধে তখন নামতে শুরু করেছে। একটা ভাঙাচোরা ডিঙি এসে থামলো ভাঙাচোরা ঘাটে। ডিঙি থেকে নামলো একটা ভীম দর্শন পুরুষ। পরনে তার লাল কালো পোশাক, কপালে লাল সিঁদুরের তিলক, চোখ যেন রক্ত জবার মতো লাল। ডিঙি থেকে টলতে টলতে নামলো
আমার 18 বছরের এক মেয়ে অনুসুয়া। ওর পরনে ছিল লাল পাড় সাদা শাড়ি, মাথাটা ওর ঝুলে আছে। মেয়েটাকে নিয়ে পা বাড়াতে যাবে লোকটা, তখনই ডিঙির অন্ধকার পাটাতন থেকে একটা আকুল গলায় আমি বললাম, অনুসুয়া ভালো হয়ে যাবে তো বাবা ঠাকুর, ওর কোনো ক্ষতি হবে না তো? কি আর বাচিনের মতো কথা বলছিস? ভালো করবার জন্যই তো এনেছি রে, একদম ভালো হয়ে যাবে। আমি কি আমার মেয়ের সাথে যাব না বাবা ঠাকুর? ও যে আমায় ছাড়া কোথাও যায় না, কেমন ভয় গুটিয়ে আছে দেখুন। না, তুই এখানেই থাক, কয়েক ঘন্টা সময় তো, আমি কাক ভোরের আগেই ওকে পৌঁছে দেব। এখন আমায় নিশ্চিন্ত মনে ক্রিয়াটা করতে দে। বাবা ঠাকুর অনুসুয়ার টলতে থাকা শরীরটা নিয়ে চলে গেল চরের রাস্তা ধরে। আমি অসহায়ের মতো ডিঙিতে শুধু এক বুক ভয় নিয়ে অপেক্ষা করতে লাগলাম কাক ভোর হওয়ার জন্য। ডিঙির ছইয়ে ঠেস দিয়ে বসে থাকতে থাকতে কখন যে চোখ দুটো বুজে এলো টের পেলাম না। আর সেই আধো ঘুমে দেখলাম ভয়ঙ্কর দৃশ্যটা। একটা ক্ষুধার্ত রাক্ষস ছুটে যাচ্ছে অনুসুয়ার দিকে, তার ধারালো দাঁত দুটো আলোয় ঝিকঝিক করে উঠছে যেন। রাক্ষসটা ছুটে গিয়ে তার ধারালো দাঁতের কামড় বসালো অনুসুয়ার ঘাড়ে। আমি চিৎকার করে উঠলাম, অনুসুয়া! ডরমড়িয়ে উঠে বসলাম। অনুসুয়া এখন ভীষণ অসুস্থ, ডাক্তার দেখানো হয়েছে কিন্তু সুরাহা বিশেষ হয়নি, তাই বাধ্য হয়ে এ কাজে রাজি হয়েছিলাম। বাবা ঠাকুরের সাথে আমার পরিচয় গ্রামের মেলায়। সেখানেই কাঁদতে কাঁদতেই বলেছিলাম মা মরা এই মেয়েটাকে যেন বাবা ঠাকুর সুস্থ করে দেয়। বাবা ঠাকুর গোপনে আমাকে জানিয়েছিল বিশেষ ক্রিয়ার কথা। অসহায় আমি উপায়ন্তর না পেয়ে রাজি হয়েছি আর এসে গেছি এই কঙ্কালের চরে। এরকম এক সন্ধ্যায় কিন্তু আসার পরে মনে হচ্ছে বাবা ঠাকুরকে এতটা বিশ্বাস করা ঠিক হয়নি। ঝাটকা দিয়ে উঠলাম, নামলাম ডিঙি থেকে, তারপর উদ্ভ্রান্তের মতো এগিয়ে চললাম চরের পথ ধরে। কিন্তু এত সুবিশাল চরে কোথায় যে বাবা ঠাকুর অনুসুয়াকে নিয়ে গেছে তা কিছুতেই ঠাওর করতে পারলাম না। বুকের ভেতর পারদ চড়ছে দ্রুত, হন্যে হয়ে খুঁজে চলেছি অনুসুয়াকে। হঠাৎই চোখে পড়ল আগুনের আভাটা। চরের উত্তর পশ্চিম কোণ থেকে আসছে সেটা। দ্রুত পায়ে দৌড় দিলাম সেদিকে। যত এগোচ্ছি স্পষ্ট হচ্ছে দৃশ্যটা। একটা অগ্নিকুণ্ডের সামনে চোখ বুজে বসে আছে বাবা ধ্যানস্থ হয়ে। পাথুরে জমিতে অর্ধশায়িত অনুসুয়া। আমি আরো জোরে দৌড়াতে শুরু করলাম। ভীষণ আশঙ্কায় দুলছে আমার বুক। মন যেন বলছে ভয়ঙ্কর বিপদ গ্রাস করতে চলেছে অনুসুয়াকে। যেভাবেই হোক তাকে বিপদের বলয় থেকে বার করে আনতে হবে। দৌড়াতে দৌড়াতে দেখতে পেলাম বাবা ঠাকুর উঠল, হাতে একটা ধারালো ছুরি। আমার বুকে যেন ঝড় উঠল এবার। প্রাণপণে দৌড়াতে লাগলাম। বুকের ভেতর যেন হাঁপুড় চলছে আমার, ফুরিয়ে আসছে দম, তবুও ছুটে চলেছি। বাবা ঠাকুর ছুরিটা নিয়ে এগিয়ে গেল অনুসুয়ার দিকে। বিড়বিড় করে মন্ত্র পড়ল কিছুটা, তারপর ছুরিটা চালিয়ে দিল অনুসুয়ার কণ্ঠ নালী বরাবর। রক্ত পিনকি দিয়ে বেরিয়ে এলো। আমি গলা ফাটিয়ে চিৎকার করে উঠলাম, অনুসুয়া! অনুসুয়ার শরীরটা বার দুই ঝাঁকুনি দিয়ে স্থির হয়ে গেল চিরদিনের জন্য। বাবা ঠাকুর গনগনে দৃষ্টি নিয়ে তাকালো আমার দিকে। আমি হাঁটু ভেঙে বসে পড়লাম, কেঁদে উঠলাম হাউমাউ করে। বাবা ঠাকুর, এ কি করলেন বাবা ঠাকুর? কেন খুন করলেন অনুসুয়াকে? কেন খুন করলেন অনুসুয়া? ওরে, খুন কোথায়, খুন কোথায়? ওকে তো আমি অমর করে দিলাম।
এসব তুই বুঝবি না। দেখতে পাচ্ছিস ওই গাছ, ওটার নাম কামধেনু। ওই গাছ ধরে নে স্বর্গের গাছ। ওর একটা শিকড় যে কত মানুষের জীবন দেবে। তোরা তুচ্ছ মানুষ তো, তাই তুচ্ছ গাছে জল দিচ্ছিস। আমাদের মতো ত্রিকালদর্শী অমূল্য বৃক্ষে কুমারী মেয়ের রক্ত দিই গাছকে অমর করে রাখার জন্য। শুধু তাই নয় রে, তোর মেয়ে এই গাছের পাহারাদার হবে। আমি বাবা ঠাকুরের কথা শেষ হওয়ার আগে আমি পাগলের মতো ছুটে গিয়ে ধাক্কা দিলাম বাবা ঠাকুরকে। আজ রাতে কামড়াতে শুরু করলাম উন্মাদের মতো। বাবা ঠাকুর এক মুহূর্তের জন্য থ হয়ে গিয়েছিল। দ্রুত গোছালো নিজেকে, তারপর আমার চুলের মুঠি ধরে শূন্যে তুলে আছাড় মারল। আমার দেহটা একটা পাক খেয়ে আছড়ে পড়ল পাথরের মাটিতে। বাবা ঠাকুরের ঠোঁটে ধারালো হাসি। মূর্খ মানুষের দল, তোরা বুঝবি না কি জিনিস রেখে যাচ্ছি তোদের জন্য। অনুসুয়ার কাটা কণ্ঠনালী বেয়ে গড়িয়ে পড়া রক্তটা সে নিল একটা পাত্রে। কাটা আর ঘন পাতায় ঢাকা গাছটার দিকে এগিয়ে গেল পাত্রটা নিয়ে। জল ছেটানোর মতো ছিটিয়ে দিল সেটা। ফিরে এলো আবারও অনুসুয়ার দেহটার কাছে। পড়ে থাকা কুঠার আর অনুসুয়ার দেহটা নিয়ে এগিয়ে গেল খুঁড়ে রাখা কবরটার দিকে। নামালো দেহটা কবরে, কুঠারটা দিল সঙ্গে। মাটি চাপা না দিয়ে ফিরে এলো আসনে। চোখ বুঝে আবারও এক মন্ত্র উচ্চারণ করতে শুরু করলো সে। এই দৃশ্য দেখে নিঃশব্দে উঠলাম আমি। এগিয়ে গেলাম অগ্নিকুণ্ডটার দিকে। একটা জ্বলন্ত কাঠ তুললাম। বাবা ঠাকুর তখনও চোখ বুঝে মন্ত্র উচ্চারণ করছেন। জ্বলন্ত কাঠটা নিয়ে এলো পাথারি আঘাত করতে চললাম সেই বহন্ড বাবা ঠাকুরকে, যে আমার মেয়েকে মেরেছে। চিৎকার করে বললাম, কেন মারলি অনুসুয়াকে? তোকে বিশ্বাস করেছিলাম, ভগবান মনে করেছিলাম তোকে। তুই আসলে একটা শয়তান। হ্যাঁ, শয়তান। কালো পোশাকে ধপ করে আগুনটা ধরে গেল। তারপর দাউ দাউ করে আগুনে জ্বলে উঠল বাবা ঠাকুরের দেহটা। ঘূর্ণি পোকার মতো পাক খেয়ে চলল ভীম দর্শন এক পুরুষ, আর নিস্তব্ধ চর ভয়ঙ্কর মৃত্যু আর্তনাদে খান খান হয়ে যেতে লাগলো। এতদূর বলে অনুসুয়ার বাবা থামল। কাছেই একটা গাছে রাত চড়া পাখি ডেকে উঠল কর্কশ স্বরে। তার ঘোরটা যেন কেটে গেল। মৃদু স্বরে আমি তাকে উদ্দেশ্য করে বললাম, এখন কি করণীয়? করণীয় একটাই, অনুসুয়ার মুক্তি। কিন্তু তা তো আর সম্ভব নয়। কেন সম্ভব নয়? আমি অনুসুয়ার মুক্তির ব্যবস্থা করব। কবর থেকে তুলে আনবো তাকে, তারপর দাহ করব। হিন্দু শাস্ত্রে এর থেকে ভালো মুক্তির উপায় আর নেই। আপনি শুধু চিতা সাজানোর ব্যবস্থা করুন। অনুসুয়ার বাবার চোখ দুটো যেন এক মুহূর্তের জন্য ঝিলমিলিয়ে উঠল। আবেগ ঘন স্বরে বলল, সত্যি সত্যি সম্ভব। আমাকে যা করতে বলবে করব। চিতা সাজাতে হবে তো? বেশ, তাই হবে। নিজের হাতে সাজাবো চিতা। চলুন, আমাকে নিয়ে যাবেন সেই কবরের কাছে। এখনই চলুন, হাতে আমার সময় নেই একদম। লোকটা দ্রুত পায়ে পাথুরে জমি টপকে এগিয়ে চলল। আমিও নিঃশব্দে অনুসরণ করলাম তাকে। উত্তর পশ্চিম কোণের এই জায়গায় এসে দাঁড়ালো সে, যেখানে অনি আর পরবর্তীতে ত্রিপর্ণার দেহটা পড়েছিল। সেই জায়গা থেকে একটু বাঁদিকে এগিয়ে গেল। আর কয়েক পা যেতেই দেখতে পেলাম কাঁটা আর ঘন পাতায় ঢাকা বহু আকাঙ্ক্ষিত সেই কামধেনু গাছ, যে গাছের শিকড় পাওয়ার জন্য মানুষ পাগল হয়ে আছে, যে গাছ কেড়ে নিয়েছে বহু বহু মানুষের জীবন। এই গাছে কেড়ে নিয়েছে আমার বন্ধু অনি আর ত্রিপর্ণাকে। এই মুহূর্তে আমি সেই গাছের সামনে দাঁড়িয়ে। লোকটা আঙুল দেখিয়ে নির্দেশ দিল একটা জায়গায়। মৃদু গম্ভীর স্বরে বলল, ওখানেই সেই হতভাগী ঘুমিয়ে আছে। নিয়ে এসো তাকে, আমি তার বিছানার ব্যবস্থা করছি। আমি বুঝতে পারছি ওর বাবা কি বলতে চাইছে। খুঁড়তে হবে কবর, তুলতে হবে অনুসুয়াকে, কিন্তু কি দিয়ে কবর খুঁড়ব? সেই ইঙ্গিতপূর্ণ হাসল। আমি হাসির অর্থটা সেই মুহূর্তে ধরতে পারলাম না।
সে মৃদু গম্ভীর স্বরে বলল, যাও যাও যাও, আর দেরি করো না, যাও। আমি যেন কিছুটা যন্ত্র চালিতের মতো এগিয়ে চললাম। দেখতে পেলাম একটা লোহার দণ্ড পড়ে আছে। সেটা শক্ত মুঠোয় ধরে খুঁড়তে শুরু করলাম মাটি। ধাতব শব্দে ভরে গেল আবারও চারপাশ। আমি দিক বিদিক ভুলে খুঁড়ে চলেছি একটা কবর। হাতে ফোসকা পড়ছে, ভীষণ এক জ্বালা সেখানে। এই শীতেও গা বেয়ে ঘাম গড়াচ্ছে দরদর করে, হাঁপ ধরছে বুকে। তবু খুঁড়ে চলেছি আমি। বেশ কিছুটা পরেই তীক্ষ্ণ ধাতব একটা শব্দ হলো। কুঠারে ধাতব ফলাটা দৃশ্যমান হলো আমার চোখে। আরও একটু পরে দৃশ্যমান হলো অনুসুয়ার কঙ্কাল। তুললাম যত্ন করে, কাঁধে তুলে নিয়ে এগিয়ে গেলাম। আমি জানি আমার হাতের সময় ফোরাবার আগেই শেষ করতে হবে সব কাজ। অনুসুয়ার বাবা ইতিমধ্যেই টুকরো কাঠ দিয়ে তৈরি করেছে একটা ছোট চিতার মতো। কঙ্কালটা রাখলাম তার উপর। সে কঠিন মুখে তাকালো তার অনুসুয়ার কঙ্কালের দিকে। আমি তাকে নির্দেশ দিলাম, আগুনের ব্যবস্থা কিছু আছে? সে হ্যাঁ সূচক মাথা নাড়ল। আমি তাকে কিছুটা কড়া গলাতেই বললাম, চিতায় আগুন ধরিয়ে দিন, দেরি করবেন না। কিন্তু আগুন দেবার আগেই ঘটে গেল আরও একটা ঘটনা। কঙ্কালটা হিংস্র ভঙ্গিতে উঠে বসল। হিংস্রভাবেই তাকালো আমার দিকে। দীর্ঘ এক কঙ্কাল হাত এগিয়ে এলো আমার গলা লক্ষ্য করে। ভয়ঙ্কর আওয়াজ ছেড়ে টিপে ধরলো আমার গলা। সাঁড়াশি চাপের দম বন্ধ হয়ে আসতে লাগলো আমার। চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে এলো। আমি সেই অবস্থাতেই গায়ের সমস্ত শক্তি জড়ো করে তাকে চিৎকার করে বলে উঠলাম, আর দেরি করবেন না, চিতায় আগুন দিয়ে দিন। কাঁপা কাঁপা হাতে সে চিতায় আগুন ধরালো। দাউ দাউ করে জ্বলে উঠল চিতাটা। সাঁড়াশি যেন আলগা হলো একটু। আমার চোখের সামনে তখনও ধোঁয়া ধোঁয়া ভাব। সেই অবস্থাতেই দেখলাম লোকটা দৌড়লো কবরের দিকে। তুলে আনলো কুঠারটা, সেটাও ছুঁড়ে দিল চিতার আগুনে। আর অনুসুয়ার কঙ্কালটা ভয়ঙ্কর আর্তনাদ ছেড়ে দাউ দাউ করে জ্বলতে লাগলো। আমি নিজের গলা চেপে ধরে বসে পড়লাম মাটিতে। হাঁ করে দম নিলাম একটু। স্তিমিত চোখে দেখলাম একটা কালো ধোঁয়ার কুণ্ডুলি একটু একটু করে মিলিয়ে যাচ্ছে বাতাসে। আর সেই ধোঁয়ার সাথে মিলিয়ে যাচ্ছে 17-18 বছরের একটি মেয়ে। আমি ক্লান্ত অবসন্ন শরীরটা নিয়ে শুয়ে পড়লাম মেঝেতে। চোখ দুটো বুজে এলো আমার, ভারী হয়ে এলো। ফিরে যাচ্ছি আমি। পুলিশের প্রহরায় নৌকা অপেক্ষা করছে আমার জন্য। সময়টাও ফুরিয়ে আসছে। অনুসুয়ার বাবাও চলেছে আমার সাথে। অনুসুয়া পাহারা দিয়েছে কামধেনুকে। আর অসহায় এক পিতা বছরের পর বছর পড়েছিল এই চরে তার মেয়ের মুক্তির জন্যই। হয়তো মুক্তি ঘটেছে অনুসুয়ার। ফিরে যাচ্ছে হতভাগ্য এক বাবা। পড়ে থাকা তাঁবুগুলোর দিকে তাকালাম। অনি আর ত্রিপর্ণার তাঁবু দুটো গোটাতে গিয়েও পারলাম না। হাঁটু ঘেড়ে বসে পড়লাম সেখানে। অস্ফুট স্বরে শুধু বললাম, কঙ্কালীর চর, তুমি অভিশাপ মুক্ত এখন। তোমার বুকে রেখে যাচ্ছে আমার দুই বন্ধুকে, চিরদিনের সঙ্গীকে। ওদেরকে আগলে রেখো, চিরদিন আগলে রেখো। এতক্ষণ শুনছিলেন হেমন্ত দত্তের কলমে কঙ্কালীচরের সেই রাত। বন্ধুরা, গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনারা যারা আজ আমাদের এই চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আগামী পর্বে সানডে ক্লাসিক্যালে শুনবেন এরকমই ভয়ঙ্কর আরেকটি গল্প। ততক্ষণ পর্যন্ত সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।